যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবার সেই ছেলেপেলে মব ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো, তাদেরকে ছাড়া আনলো কি? আব্দুর রহমান মাসুদের মতো এত বড় ফিগার, এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকজনদেরকে ছাড়াইতে থানায় যায় কেন যায়? খোঁজ করেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে, কিভাবে রাতারাতি ফকিরের বলা কোটিপতি হয়েছে, এটা ওপেন সিক্রেট। এবং এদের এইসব টাকা পয়সা আসছে থেকে এইভাবেই আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল, তারা হয়ে গেল চাঁদাবাজ। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা, এটা সকাল 9টা থেকে 10টার ভিতরকার সময়ের মধ্যে, তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর 5টার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে আইনিভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে স্বামীর সেই বাসায় আমরা অভিযান চালাই। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়? কই নিউজ মিডিয়ায় এত কিছু আসলো, এই 2 মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন? আগের রাতের গোটা অভিযানের বিষয়টাকে একদম সেফ ধামাচাপা দেওয়া হলো কেন? তো যেই 2.5 মিনিটের সিসিটিভি ফুটেজ ভাইরাল করে আমাদেরকে রাতারাতি হিরো থেকে একদম ভিলেন বানানো হলো, যারা এই কাজটা করলো তাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং চ্যালেঞ্জ করবো আমি, যদি সৎ সাহস থাকে আগের রাতের সিসিটিভি ফুটেজটা আপনারা ফাঁস করেন, দেখি কে ফোন করছে, কার কলে, কিভাবে স্বামী বাসা থেকে বেরোইছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যে অভিযানে গেলাম সেখানে আমাদের ভিতর কি কি কথা হয়েছে, আমরা চাঁদাবাজ কিভাবে হলাম। চাঁদাবাজি তো করি নাই। আমাদেরকে পরের দিন সকালবেলা এটা যোগাযোগ রিয়াদের সাথে করছে, রিয়াদের সাথে যোগাযোগ করে রিয়াদকে ডেকে পাঠাইছে তারা। রিয়াদ আমাকে ফোন দেয়, ফোন দিয়ে ডেকে নেয় যে ভাই বাসায় একটু আসতে হবে। তো সে আমাকে প্রাথমিকভাবে জানায় যে স্বামী যায় নাই, এটা এখনো আমাদের কাছে তথ্য আছে, আমি বাসায় নজরদারি করতেছি, আপনি তাড়াতাড়ি আসেন। আমি ইমার্জেন্সি যাই। যাওয়ার পরে রিয়াদ আমাকে নিয়ে ভিতরে যায় এবং বলে যে ভাই উপর থেকে ডেকে পাঠাইছে। বলার পর আমরা ওকে তাহলে চল। আবার যাওয়ার আগে একটু আটকাইলাম যে অন্যরা আসুক। পরে বেশ কয়েকজনকে ফোন দিল রিয়াদ, দিয়ে বলে যে ভাই সবাই ঘুমিয়ে গেছে, কেউ আসতেছে না। তো অগত্যা আমি ওর সাথেই গেলাম। সিঁড়িতে রিয়াদ আমাকে টাচ দেয় যে ভাই ওরা কিছু টাকা পয়সার কথা বলছে, আপনারা চাপানি খেতে টাকা পয়সা দিবে। তা আমি স্বাভাবিকভাবেই মাইন্ডসেট করে নিছি, আমরা রাতে যে কজন আসছিল আর পুলিশ সব মিলে সর্বোচ্চ 40 জন হবে। তো পুলিশদেরকে বাদ দিলে এটা 15-20 জন বা 30 জন সর্বোচ্চ। এই কতই বা দিবে, 50,000 1 লাখ টাকা হয়তো বা দিবে। এইটা একদম নর্মাল থট থেকে ভাবছি। এই ভেবেই আমি ওর সাথে ভিতরে যাই। ও আমাকে বলে দিছে যে আমি বলছি যে আমি ভাই এগুলা আমার মন সাইদের, আমি কথাবার্তা বলতে পারি না। বলে আপনার কথা বলতে হবে না, আপনি রাতে খুব ভালো রোল প্লে করছেন, আপনারা ওরা ভয় পাবে, আপনি যেভাবে সব জায়গায় খোঁজাখুঁজি করছেন, চিল্লাচিল্লি করছেন, আপনারা ওরা ভয় পাবে। আপনার ফেসটা খালি দরকার, আপনি খালি আমার সাথে তাল মেলাবেন, বাকিটা আমি দেখবো। তো আমি যে গেছি তার সাথে, একটু আমার ভিতরেও ওই সময় হয়তো লোভ আসছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বা ওই মুহূর্তে সঠিক ডিসিশনটা কি হবে আমি নিতে পারিনি। খুব ইনস্ট্যান্ট সিঁড়িতে উঠতেছি আর 2 ধাপ গেলে আমি বাসার দরজায় চলে যাবো, এতটুকু সময়ের ভিতরে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। তো এটা আমার ভুল সিদ্ধান্ত হয়তো বা ছিল। ভিতরে গেলাম, গিয়ে বসলাম। বসার পরেই ওই স্বামীর হাজবেন্ড এসে 5 লাখ টাকার অফার করে যে আমি তোমাদেরকে 5 লাখ টাকা দিচ্ছি, তোমরা যারা ছিলে তোমরা চা পানি খায়ও, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমি সারা জীবন চাকরি করছি, কোনো রাজনীতি করি নাই, চাকরির রিটায়ারমেন্ট শেষে এখানে আছি, রেস্ট করতেছি, এই বয়সে এসে আমাদেরকে আর তোমরা হয়রানি করিও না, আমি কোনো রাজনীতির মধ্যে নাই, তো আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। এবং উনি আরো একটা প্রশ্ন করেন যে আমাদের তথ্য তোমাদেরকে কে দিছে, তোমরা কিভাবে জানলা যে আমরা এইখানে আছি। এই 2টা বিষয় উনি জিজ্ঞেস করেন। একটা হচ্ছে অনুরোধ করেন ওনাদেরকে ডিস্টার্ব না করতে, আরেকটা হচ্ছে ওনারা যে এই বাসায় আছেন, স্বামী যে এই বাসায় থাকেন বা ওনারা এই বাসায় আছেন, এই তথ্যটা কে দিছে। এই 2টা
ইসের বিনিময়ে সে 5 লাখ টাকা দিতে রাজি হয় এবং আনতে চলে যায় এখন, যে তো আমি তোমাকে 5 লাখ টাকা দিচ্ছি, তোমরা এটা নিয়ে যাও। এখানে রিয়াদ রিপ্লেতে বলল যে কিসের 5 লাখ, 1 কোটির নিচে কথাই হবে না, আপনাদের মানে সব বাঁচাই দিলাম, আত্মীয় স্বজনের কাছে কালার খাইতে হলো না, জেল খাটতে হলো না, কোনো কিছু করতে হলো না। আমি ভাই রীতিমতো 1 কোটি টাকার কথা শুনে হয়েছি যতটা, তার চাইতেও বেশি হয়েছি। অকপটে বলতেছে যে আপনাদেরকে জেল খাটা লাগলো না, কিছু না, আত্মীয় স্বজনের কাছে মানহানি হলো না, মিডিয়া হলো না, কোনো কিছু হলো না, এটার বিনিময়ে শুধু 5 লাখ। তখন একরকম মাথা ধরে উঠছে আমার যে এইটা কি তাহলে প্ল্যান ছিল। আমি ওই তখন থেকেই রাতে বিভিন্ন ক্লু পাচ্ছিলাম যে সামনে বাসায় ছিল। তখন আমার মাথায় খেলেছে এটা কি আসলে প্ল্যান ছিল, তাহলে কি প্ল্যান করে সামনেকে এরা সেফ এক্সিট দিছে এবং সেফ এক্সিট দেওয়ার বিনিময়ে এখানে কোটি টাকা নিতে আসছে। মাথায় যখন প্রশ্নটা ঘুরপাক খায়, আমি ওখান থেকে একটু উঠে চলে যাই যে আমি এইসব টাকা পয়সার ডিলিং আমি থাকবো না। তখন আবার আমার মাথায় এইটা খেলে যে আমি তো রিয়াদের সাথে আসছি, রিয়াদ আমার সহযোদ্ধা, সে আমার পূর্ব পরিচিত, তাকে এখানে একা রেখে আমি কিভাবে চলে যাই একটা আওয়ামী লীগের এমপির বাসায়? একে তো গুম করে দিতে পারে বা এর যে কোনো বিপদ হতে পারে। ওর সেফটির কথা চিন্তা করে ওকে আমি একা রেখে চলে গেলে ওর বিপদ হতে পারে, এই চিন্তা করে আমি আবার ব্যাক আসি না। যাই হয় হোক, আমাকে রিয়াদকে নিয়ে যেতে হবে, অ্যাটেনেও রিয়াদকে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করতে হবে। তো ওই ওদের কথা, ওরা বার্গেনিং চালাতেই আছে। ওটা 1 কোটি থেকে 50 লাখে নামে, 50 লাখের থেকে ওই 50-50 করবে, 25 এখন নেবে, 25 করে বিভিন্ন রকম বার্গেনিং করতে থাকে। গোটা সিসিটিভি ফুটেজ দিলেই আপনারা দেখতে পাবেন। তো আমি যত ফাস্ট করা যায় এখান থেকে বেরোতে পারলে পারছি। তো আমি রিয়াদকে বারবার কানে কানে বলতেছি তুই এরকম পাগলামি করিস না, তুই থাম। রিয়াদ আমাকে বারবারই বলে আপনি চুপ থাকেন, দেখেন আমি কি করি, আপনি চুপ থাকেন, আমি দেখেন কি করি। তো আমি সাহস আর পাচ্ছিলাম না। উনি একটা সময় করলেন কি, পাশের রুমে গেলেন, পাশের রুমে গিয়ে কাউকে একটা ফোন দিলেন, সর্বোচ্চ 30 সেকেন্ড বা 1 মিনিট পরে একটা লোক আসলেন, এসে বেল চাপলেন, দরজা খুলতেই বাইরে থেকে একটা টাকার ব্যাগ দিল, টাকার ব্যাগটা নিয়ে গেটটা লাগাই দিলেন। ওই টাকার ব্যাগটা সোজা এনে আমার পাশে উনি রাখলেন, আমার পাশে ছোট একটা টেবিল ছিল, রাখতেই এই পাশ থেকে রিয়াদ আমাকে বলতেছে আপনার তো কাঁধে ব্যাগ আছেই, তাহলে ওটা ব্যাগে ভরে ফেলেন। লোক বলতেছে টাকা নাই, বলতেছে ম্যানেজ করে এনে দেন। এটা তো পাগলামি ছাড়া কিছুই না, তুই কি অন্ধ হয়ে গেছিস, তোর কি বিবেক বুদ্ধি নাই হয়ে গেছে টাকার লোভে? ভাই তো আমার 1 কোটির কথাই বলে দিছে। আমি মানে প্রশ্ন যে করবো কোন ভাই, এটা প্রশ্ন করার আগে দেখি রিয়াদের চোখ মুখ শুকায় গেছে। মানে সেও আতঙ্কিত, তাকে 1 কোটির কথা বলে দেওয়া হয়েছে। এই 1 কোটি কেন আনা হইলো না, বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে 1 কোটি আনতে পারলো না, এটার জন্য সে আমার উপরে বিরক্তি এবং সে নিজেও নার্ভাস। রিয়াদের চোখে মুখেও দেখি চিন্তার ছাপ। পরে আমি কোন ভাই, কখন বললো তোরে, তুই কার সাথে কথা বলছিস আমি যাওয়ার পরে? বলছে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই? তখন আমি 30 সেকেন্ডের মতো চুপ করে থাকি, ভাবতে থাকি। যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুই কি সেই ভাইয়ের কথা বলতেছিস? রিয়াদ বলে হ্যাঁ। কয় আপনি বুঝতেছেন না, ওখানে ক্যামেরা আছে, সবকিছু আছে, সবকিছুর সামনে আমি 1 কোটি টাকার সাহস করতেছি, এটা কি এমনি? তখন আমার কাছে একটু হলেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে যে না আসলে এইটুকু একটা ছেলে, ও 1 কোটি টাকা চাই ফেলছে, ক্যামেরা আছে, এটা জেনে সহ ও জানে। কিন্তু এই বাসায় আমরা 3-4 ঘন্টা আগেও পুলিশ সহ অভিযান চালাই গেছি, বাসার কোথায় কি আছে সব জানা। ও খুব ভালো মতো জানে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সব রেকর্ড হচ্ছে। তারপর ও বিন্দু পরিমাণ ভয় ছাড়া ও অকপটে 1 কোটি টাকা চেয়ে ফেলছে। তাহলে অবশ্যই ওর কথার কিছুটা হইলেও সত্যতা আছে, ওর পেছনে ওই রকম ব্যাকআপ আছে। তো আমি একরকম মন খারাপ করে চলে যাচ্ছি, আমার মাথায় কিছু কাজ করতেছে না। তো রিয়াদ আমাকে জোর করে টেনে রিক্সায় তুলে ওই টাকার ব্যাগ সহ ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে গেছে, আমাকে বিভিন্নভাবে কনভিন্স করতে গেছে। ভাই উনি তো বলছে, আমি নেমে আসার পরেও রিয়াদ গেটে ছিল, ওদের সাথে বার্গেনিং করে আসছে, 2 দিন সময় দিয়ে আসছে যে 2 দিন পর আমরা আবার আসবো, এটা বলে আসছে। তো আমাকে বলতেছে ভাই ওনাকে 2 দিন সময় দিয়ে আসছি, 2 দিন পরে কিন্তু আসতে হবে, আমাদেরকে টাকা তুলতে হবে। আমি ওর কথা বাড়াইলাম না, বললাম দেখা যাবে। আমি খালি চাচ্ছিলাম এখান থেকে আমি কাটতে পারলে পারছি, আমি কিসের মধ্যে পড়ে গেছি। এইভাবে রিয়াদ চলে গেল ওখান থেকে ওই ওর বাসার দিকে, খুব সম্ভবত এটা মধ্যবাটা বৈঠাখালী নামে একটা জায়গায় যাবে, সেই জন্য একটা সিএনজি নিল এবং আমাকে ছেড়ে দিল। আমি আমার মতো চলে গেলাম এবং যাওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করলাম তুই টাকাগুলা কি করবি? ও বলছে ভাই পোলাপান যেগুলো আসছে পোলাপানকে দিতে হবে, তারপর বাকি টাকাও তুলতে হবে, সব টাকা একসাথে তুলে তারপরে তো এটা ভাগাভাগির হিসাব, আমরা টাকাই তো তুলতে পারলাম না, এটা তো যা দিচ্ছে এটা তো আজকের পোলাপানেরই খরচ, পোলাপানের চাপানি খেতে দিচ্ছে। দেন আমি একটু চিন্তায় পড়লাম, তারপর আমি বললাম তাহলে পোলাপানটা দিয়ে দিস। ও বলছে ওকে, বিকালবেলা ইনশাল্লাহ এটা ভাগাভাগি করবো, আপনাকে ফোন দিয়ে জানাবো।
তো বিকালে এর মধ্যে আমি বেশ কয়েকজনের সাথে রাতে যারা ছিল তাদের বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করি এবং তাদের কথাবার্তা আমি সরাসরি স্বীকার করি নাই বা বলি নাই যে রিয়াদ এরকম করছে। তাদেরকে আমি বিভিন্নভাবে ঘটনাটা সম্পর্কে অবগত করার চেষ্টা করি, যেহেতু এরকম কিছু হয়েছে কিনা বা রিয়াদ কোনো টাকা পয়সা দিয়েছে কিনা। সবাই অস্বীকার করতেছে, মানে যারা আসছিল এই অভিযানটা চালাইতে তারা কেউ এই বিষয়ে অবগতই না। তার মানে এখানে ওই যে আমাদের গ্রুপে ইনফরমেশন দেওয়া হলো অমুক বাসায় আওয়ামী লীগের এমপি আছে বলে ছাত্রদেরকে চেতায় দেওয়া হলো, চেতায় দিয়ে এই ছাত্রদেরকে মব করতে পাঠানো হলো। ওখানে ছাত্রদেরকে পুলিশ বাহিনী সহ ওই এমপির বাসায় পাঠাইয়া ওই পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হলো। করার পরে ছাত্ররা সবাই যে যার মতো বাসায় চলে গেল। তারপরে চাঁদাবাজের দল চাঁদাবাজি করতে আসলো। যে সকল লোকজন বিভিন্ন রকম কাগজপত্র, অমুকের মামা, তমুকের খালা, অমুকের বউ, এরে ট্রান্সফার, ওরে প্রমোশন, আমার বাসায় কমপক্ষে 100 জন বিশেষ ক্যাডারের সিভি বইরা আছে যারা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে, এই কাজ করে দেবো, ওই কাজ করে দেবো। এইসব লোকজন কোটি কোটি টাকার অফার, এগুলো কাজ আমি করি নাই, জীবনে কোনো সচিবালয় গিয়ে তদবির করি নাই। এদের কোনো প্রবলেম না, আমার এগুলো আমি বলে রেখে যান, দেখা যাবে হোয়াটসঅ্যাপে মেসেজ ভাই দেখতেছি, পরের দিন থেকে আমি ইগনোর করি রীতিমতো। আমাকে কোনো প্রলোভনে এরা কেউই ফেলতে পারে না। চাঁদাবাজ বানাবে কেন? এই যে আমাকে ঘটনাটাই সিস্টেমেটিক্যালি রিয়াদ আমাকে ইনভলভ করে ফেললো। রিয়াদ তো আর জানতো না যে আমি এইভাবে রিয়াক্ট করে ফেলবো। রিয়াদ এটা কন্টিনিউয়াসলি করে, রিয়াদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ। ওর পেছনে শুধু ওর ওই মাঝরাতের ওই ভাই না, আরো অনেক ভাই জড়িত। ওকে অনেক ভাই শেল্টার দেয়, সেসব ভাইদের সাথে রিয়াদের কত ঘনিষ্ঠ সম্পর্ক তার ছবি আপনারা দেখছেন। একটা কোলে নিয়ে ছবি তুলে, একটা ঘাড়ে নিয়ে ছবি তুলে। এটা এমনি এমনি না, আমি একজনকে চিনি না তাকে আমি ঘাড়ে হাত দিয়ে ছবি তুলবো না, নর্মালি পাশে দাঁড়ায় ছবি তুলবো। হ্যাঁ, ব্যাপার আছে অনেক। ছবি তোলার ধরন, কথাবার্তার ধরন, আই কন্ট্যাক্ট, ওইগুলো দেখে বোঝা যায় কার সাথে কিরকম সম্পর্ক। ফাইনালি এই যে আটকের যে নাটকটা, ভাই দেশে কত কি হয়ে যাচ্ছে। এই সামান্য 10 লাখ টাকার জন্য এত বড় নাটক, এই 4 দিন 5 দিন ধরে মিডিয়ায় এই আর এই, এটা এমনি এমনি না ভাই। এখানে পেছনে রাঘব বোয়ালদেরকে ঢাকার জন্য এই চুনোপুটিদেরকে বলির পাঠা বানানো হয়েছে। এদেরকে আমি হলপ করে বলতে পারি, আমি যতদিন অ্যারেস্ট না হচ্ছি, এই ঘটনায় আমার উপর দোষ চাপানো না হবে, ততক্ষণ পর্যন্ত মিডিয়ার ট্রায়াল থামবে না। যদি আমি এই ভিডিওটা না দিতাম, আমাকে ধরে নিয়ে ভিলেন হিসাবে বানিয়ে দিয়ে গোটা ঘটনা ধামাচাপা দিয়ে দিত। এরা আমাদের ছাত্রদেরকে ইউজ করে এইভাবে মব ক্রিয়েট করে চাঁদাবাজি করতেছে। আরে ভাই, এই ছাত্রদের রক্তের উপরে যারা এরা উপদেষ্টা হয়েছে, মানে নর্মাল থিঙ্কিং করেন। আপনি যখন এটা ভাববেন, আপনি ওই দিনগুলো যখন স্মরণ করবেন, আপনার চোখের সামনে একজন গুলি গেছে, রাস্তায় রক্ত পড়ে আছে, রক্তটা আপনার চোখের সামনে ভাসতেছে। এই রক্তের উপরে দাঁড়িয়ে থাকা একজন লোক যখন এই রক্ত যারা ঝরাইছে সেই সকল ছাত্রদেরকেই আবারও ইউজ করে স্বার্থ হাসিল করতেছে। আমি তো মিথ্যা কথা বলতেছি না, খোঁজ করেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে, কিভাবে রাতারাতি ফকির নির্মলা কোটিপতি হয়েছে, এটা ওপেন সিক্রেট। এবং এদের এইসব টাকা পয়সা আসছে থেকে এইভাবেই প্রত্যেকটা গ্রুপ। এই যে মোহাম্মদপুর থানায় আহ্বায়ক গ্রেফতার হইল, মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, যে ভোলা থেকে উঠে আসছে একটা ছেলে, সবাই মাত্র পলিটেকনিক পাশ করে আসছে, অনার্সে ভর্তি হয়েছে, বিএসসি করতে ভর্তি হয়েছে। এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টের কাছে 1 কোটি টাকা চাঁদা চাচ্ছে। আবার সেই ছেলে পেলে মব ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো, তাদেরকে ছাড়াই আনলো কে? আব্দুল রহমান মাসুদের মতো এত বড় ফিগার। আব্দুল রহমান মাসুদ তো এখন ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছে। সে একটা সেদিন একটু ইসে দেখলাম, সে বলছে আমাকে দেশের সবাই চিনে, ইন্টারন্যাশনাল নেতারাও চিনে, সে ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছে। এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকজনদেরকে ছাড়াইতে থানায় যায় কেন যায়? ওই রাব্বি নাম ছিল ছেলেটার, মোহাম্মদপুরের রাব্বি, ওই রাব্বি যদি কট খায় ওই জায়গায়, আব্দুল রহমান মাসুদের নামটা ফ্ল্যাশ হয়ে যায়। আব্দুল রহমান মাসুদকে, ওই রাব্বিকে সেভ করতেই হবে, কিচ্ছু করার নাই। সে মিডিয়ার সামনে ওই জায়গায় তোপের মুখে পড়ছে আন্নান মাসুদ, তাও রাব্বিকে ছেড়ে আসে নাই, পুলিশের সাথে নেগোসিয়েশন করে নিয়েই আসছে রাব্বিকে তার ছাড়বে না। কিন্তু এই ঘটনাটাই আমি তো ধরাছোঁয়ার বাইরে ছিলাম, রিয়াদকে তারা সেভ দিলেও আমি তো বাইরে ছিলাম, যে কোনো মুহূর্তে ফাঁস করতে পারি। এই ভয়ের জায়গা থেকে রিয়াদকেও আর বাঁচায় নাই যে দুইটাকেই আটকাতে হবে। আমাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আমি কতক্ষণ বাইরে থাকবো, কতক্ষণ টিকে থাকবো আমি জানি না, যে কোনো সময় আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো আমি গোটা জাতির কাছে সত্যটা বলে গেলাম, এবং সেই দিন সিদ্ধান্তহীনতায় হোক কিংবা লোভের বশবর্তী হয়ে হোক, আমি যে ভুল কাজটা করে ফেলছি, রিয়াদের প্ররোচনায় করে ওই জায়গায় ওই বাসায় ওনাদের দেওয়া ওই টাকাটা হাতে নিয়েছি, এইটার জন্য আমি গোটা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। এবং আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি, এবং আমি প্রচলিত আইন অনুযায়ী, যেহেতু আমার নামে মামলা হয়েছে, আমি
বিচার ফেস করতে রাজি আছি।